আজকে আর খেলতে যাব না বুঝলি বাচ্চু, তুই একাই চলে যাস। তুই আর খেলতে যাবি না? ব্যাপারটা কি বলতো? এই একটা স্পেশাল জায়গায় যাব রে। স্পেশাল জায়গা? কোথায় রে? আমিও যাব বিচ্ছু। না না, তুই গিয়ে কি করবি? আর তাছাড়া ওখানে গিয়ে তোর কোনো লাভও নেই। তুই তো আবার ব্যাটলদার ভালো স্টুডেন্ট। মানে রাগ করলি? আসলে আমি আজকে নোনাপাড়া জিম সেন্টারে যাব ভর্তি হতে। কি তুই করবি জিম? বাটুলদা কতবার বলে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ব্যায়াম করতে, তখন তো ঘুম থেকে উঠিস না আর সেটাও করিস না। দূর দূর, ওসব ব্যায়াম ফ্যামে হবে না রে। জিম করতে হবে, জিম বডি বানাতে হবে। এই এত এত মোটা মোটা মাসলিং তোর বাটুলদার থেকেও বেশি শক্তি হবে আমার, দেখে নিস বাচ্চু। অতই সহজ নাকি? বাটুলদার মতো শক্তি কারণ নেই। আমার হবে, আমার হবে। দেখবি তখন বাটুলদার সব কেস আমার কাছে আসবে আর বাটুলদার ঘরে বসে বসে আঙুল চুষবে। ওরে বাবা বিচ্ছু, শক্তিটাই কি সব নাকি? বাটুলদার মতো বুদ্ধি না থাকলে কি ওই সবকে সলভ করতে পারবি তুই? তুই থামতা, বুদ্ধি না চাই। ওসব বুদ্ধি ফুদ্ধি দিয়ে কিচ্ছু হয় না, শক্তিটাই আসল বুঝলি। জিম করার পর দেখবি আমি ফু দিয়ে বাটুলদাকে কেমন উড়িয়ে দেবো। এখন তাড়াতাড়ি বাড়িতে চল দেখি। এই বাচ্চু, তুই বল না, বাটুল্লা তোকে কিছু বলবে না? আরে আমি কেন বলবো? তুই ভর্তি হবি, তুই বল। কি হয়েছেটা কি? সন্ধেবেলা পড়তে না বসে এখানে দাঁড়িয়ে ফিসফিস করছিস কেন? না আসলে বাটুলদা, বিচ্ছু না তোমায় একটা কথা বলতে চায় গো। তা বিচ্ছু বলতে চায় যখন তখন বিচ্ছুই বলুক না। কি হয়েছে রে বিচ্ছু? না আসলে আমি মানে বাটুল্লা আমাকে 1000টা টাকা দেবে। 1000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? আমি না জিমে ভর্তি হব। 1000 টাকা খরচ করে তুই জিমে ভর্তি হবি? সকালে তো ঘুম থেকে উঠতে পারিস না, তা জিমটা কখন করবি শুনি? না না, সকালে না বাটুল্লা, আমি তো সন্ধ্যাবেলায় যাব। প্রতিদিন 2 ঘন্টা করে জিমিং করব, জিমিং। বাহ, আর পড়াশোনাটার কি হবে? লাটে উঠবে? ওসব পড়াশোনা করে কিচ্ছু হবে না বাটুল্লা। আমি বুঝে গেছি, আসল ব্যাপারটা হলো শক্তি। তাই নাকি? তাই তো, যে যত শক্তিশালী হবে তার তত ক্ষমতা। পড়াশোনা করে বুদ্ধি বাড়িয়ে কি ল্যাব, শুধু শুধু ফালতু যত সব। তাই এবার থেকে নো পড়াশোনা, সন্ধ্যাবেলায় অনলি জিম, আর বাড়ি ফিরে 10টা ডিম। এবার দাও 1000 টাকা। আর সেই শক্তি আমার শরীরে একটু বেশি মাত্রাতেই আছে, তা জানিস তো? মারবো এক চড়, কোথায় গিয়ে ছিটকে পড়বি তার কোনো ঠিক নেই। পড়াশোনা না করে জিম করবে, মূর্খ কোথাকার। যাও পড়তে বসো গিয়ে। ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আপনি বাটুল বাবু? আগে হ্যাঁ, আমি বাটুল। নমস্কার, আমি রাখাল শতপথী, চাকলাদার অ্যান্ড সন্সের ম্যানেজার। বসুন বসুন। এবার বলুন। আমি গিরিশ চাকলাদারের কোম্পানিতে গত 25 বছর ধরে চাকরি করছি। গিরিশবাবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বাড়িতে সারা জীবন পুজো আচ্চা নিয়ে থেকেছেন, নিরামিষ খাবার খেয়েছেন, আর অফিসে খুব পরিশ্রম করে কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন। কিন্তু ওর একমাত্র ছেলে গোবিন্দ পুরো উল্টো মানুষ। হে ভগবান, আমার ছেলেটার মাথায় সুবুদ্ধি দাও। এভাবে চলতে থাকলে আমি চোখ বুঝলে তো ব্যবসা লাঠে উঠবে। গোবিন্দ, আজ পুজোর সময় এলে না কেন? শোনো বাবা, তোমার ওই পুজো করতে ভালো লাগে তুমি করো। এই 7 সকালে উঠে ওইসব হিংটিং ছট আমার একদম ভাল লাগে না। এর থেকে আর একটু ঘুমোলে কাজে দেয়। সত্যি জানি না এ ছেলের কি হবে। এ কি গোবিন্দ, তুমি এখনো রেডি হওনি? অফিস কখন যাবে? ওহ বাবা, তুমি কি গো, মাঝে মাঝে ভুলে যাও যে ওটা আমাদের নিজেদের অফিস।
আমরা মালিক কর্মচারী নই যে সাত তাড়াতাড়ি অফিসে না গেলে লেট মার্ক পড়বে। নিজেদের অফিস বলেই তো আরো তাড়াতাড়ি যাওয়া উচিত, কারণ আমাদের দেখেই তো আমাদের কর্মচারীরা শিখবে। ওই জন্যই তো আমাদের কোম্পানি এখনো দেশেই ব্যবসা করছে। যদি ঠিকঠাক হাল ধরতে তাহলে আজ আমাদের কোম্পানি বিদেশেও ব্যবসা করতো। যত সব। গোবিন্দ, সরি স্যার, না জিজ্ঞেস করি আপনার ঘরে ঢুকে পড়লাম। কি হয়েছে ম্যানেজার বাবু? স্যার, গোবিন্দবাবু। গোবিন্দ আবার কি করেছে সে? স্যার, গত দুদিন ফ্যাক্টরির এক ওয়ার্কারের মেয়ে খুব অসুস্থ ছিল, তাই সে কাজে আসতে পারেনি। আজ সে মাইনে নিতে এসেছে দেখে গোবিন্দবাবু তাকে খুব অপমান করেছে, এমনকি তাকে মাইনে না দিয়ে চাকরি থেকে ছাড়িয়ে দেবে বলেছে। এই ছেলেটার অপকর্মের জন্য এবার আমার কর্মচারীদের কাছে মুখ পুড়বে। ম্যানেজার বাবু, আমি কিছুতেই বোঝাতে পারছি না। আমিও অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি তো উল্টো আমাকেই কথা শুনিয়ে ছাড়লেন। ম্যানেজার বাবু, আপনি কিছু মনে করবেন না। আপনি ওই ওয়ার্কারকে 10 দিনের ছুটি মঞ্জুর করে হাতে বেতনের সাথে এক্সট্রা 5000 টাকা দিয়ে ওকে বাড়িতে পাঠান। কিন্তু গোবিন্দবাবু, ওর সাথে আমি কথা বলে নেব। স্যার, আপনার শরীরটা কিন্তু বড্ড খারাপ হয়ে গেছে, এবার কিন্তু আপনার বাড়িতে থেকে একটু রেস্ট নেওয়া উচিত। রেস্ট নেওয়ার কি জো আছে ম্যানেজার বাবু? কার ওপর এসব কাজের ভার দেব বলুন তো? তাও তো আপনি আছেন বলেই যা একটু ভরসা। ও রাখাল বাবু চলে এসেছেন বাবার কাছে আমার নালিশ করতে। এই তো শিক্ষা। ম্যানেজার বাবু বয়সে আর অভিজ্ঞতায় কত পুরনো, তুই তার সাথে এইভাবে কথা বলছিস? তোর ছাড়ো তো, আর তাছাড়া এইসব পুরনো লোকদের দিয়ে এখন আর ব্যবসা চলে না বাবা। গোবিন্দ, ঠিক আছে স্যার, আপনি উত্তেজিত হবেন না। গোবিন্দবাবু, আপনি স্যারকে দেখুন, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। আপনি আমার ডেকে পাঠিয়েছেন স্যার? হ্যাঁ ম্যানেজার বাবু, আপনি আমার অনেক দিনের চেনা, আপনার উপরে আমার অগাধ আস্থা, কিন্তু তার সাথে আমি গোবিন্দকে চিনি, তাই আমার অফিসটা নিয়ে বড় চিন্তা হয়। কেমন চলছে অফিস ম্যানেজার বাবু? ভালো নয় স্যার, একদম ভালো নয়। গোবিন্দবাবু সর্বক্ষণ কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন, ছুতোয় নাতায় বেতন থেকে জরিমানা কাটেন। কর্মচারীরা সবাই খুব রেগে আছে। এই কালই তো 3 জন পুরনো কর্মচারী কাজ ছেড়ে চলে গেছেন। আমি এই ভয়টাই পেয়েছিলাম ম্যানেজার বাবু। আমার শরীরের যা অবস্থা, তাতে আমি আজ আছি কাল নেই। তাই আমি মনস্থ করেছি আমার সব সম্পত্তি মৃত্যুর আগে উইল করে রেখে যাব। গোবিন্দকে এখনই এসব কিছু জানানোর কোনো প্রয়োজন নেই, শুধু মৃত্যুর পরে উইলটা ওর হাতে তুলে দেবেন। তারপর যদি ওর বুদ্ধির জোর থাকে তবে সেই সম্পত্তির মালিক হতে পারবে। কি আপনি এখানে কি চাই? কি অফিসের কাজ অফিসে সারতে পারেন না? আমি কর্মচারীদের বাড়িতে যাতায়াত একদম পছন্দ করি না। আমি এখানে কোনো কোম্পানির কাজে আসিনি গোবিন্দবাবু, এমনকি আপনার আমার নিজের কোনো কাজেও আসেনি। আমি এখানে সম্পূর্ণ আপনার স্বার্থে এসেছি। আমার স্বার্থে? হেয়ালি না করে সব কথা খুলে বলুন তো। আপনার বাবা মারা যাওয়ার আগে তার সমস্ত বিষয় সম্পত্তি উইল করে গিয়েছেন, তার সেই উইল পেলেই আপনি সব বিষয় সম্পত্তির মালিক হতে পারবেন। হ্যাঁ, উইল? কোথায় সেই উইল? বাবা মারা যাওয়ার পর গত 1 মাস ধরে আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। এই উইলের জন্য ব্যবসার কাজও আটকে গেছে। আমি জানি গোবিন্দবাবু, কিন্তু স্যারের ইচ্ছে ছিল তার মৃত্যুর 1 মাস পরে যেন আমি আপনাকে উইলের কথা জানাই, তাই আমি আজ আপনাকে সেই উইলটা দিতে এসেছি।
খামটার তো দেখছি মুখ বন্ধ। হ্যাঁ, উনি যেমন ভাবে আমাকে দিয়েছিলেন আমি আপনাকে সেভাবেই ফেরত দিলাম। এ কি? হ্যাঁ, লেখা কোথায়? এ তো পুরো সাদা। সাদা মানে? এই দেখুন। হুঁ, তাই তো, এটা তো একদম সাদা। তামাশা তামাশা হচ্ছে? আমার অসহায় অবস্থা দেখে ঠাট্টা করছেন আমার সাথে? না না, এসব আপনি কি বলছেন গোবিন্দবাবু? আমি কেন ঠাট্টা করব? আমি তো নিজেও জানতাম না যে এই খামের ভেতরে কি আছে, আমি তো খুলেও দেখিনি। আবার মিথ্যে কথা রাখাল বাবু, আপনাকে দিয়ে উইল লেখানো হলো আর আপনি জানতেন না যে উইলে কি আছে? নাকি উইলে এমন কিছু ছিল যা প্রকাশ পেলে আপনার অসুবিধা হয়ে যেত? কি তার জন্য ইচ্ছে করে আপনি আসল উইলটা লুকিয়ে এই সাদা কাগজগুলো নিয়ে এসেছেন? না না, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো কিছু সরাইনি, আমার কোনো স্বার্থ নেই। বেশ বেশ, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি জানি আপনার মতো লোকের কাছ থেকে কিভাবে জিনিস বের করতে হয়। আসছে। আপনারা? আপনি রাখাল সৎপতি? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? ব্যাপার ট্যাপার পরে শুনবেন, আগে আমাদের আপনার বাড়ি সার্চ করতে দিন। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। কিন্তু আমার বাড়িতে এমন জিনিস কি আছে? নিজে লুকিয়ে নিজেই জানেন না? শুনুন এবার। তার মানে জিনিসটা বাড়ির বাইরে সরিয়ে ফেলেছেন, তাই তো? আপনারা তখন থেকে কি খুঁজছেন সেটাই তো বুঝতে পারছি না আমি। বুঝতে পারছেন না? কিন্তু সাদা কাগজগুলো ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। শুনুন রাখাল বাবু, পুলিশকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দলিল আমরা ঠিক বের করবই। তার জন্য যদি আপনাকে অ্যারেস্ট করতে হয় তাই করব। আপনি বিশ্বাস করুন স্যার, আমার কাছে আর কোনো উইল নেই। ঠিক আছে, আমি আপনাকে আরো 3 দিন সময় দিচ্ছি। এর মধ্যে যদি আপনি দলিলটা বের করে না দেন তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমি আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি বাটুল বাবু। আপনার কাছে সত্যি আর কোনো দলিল বা চিঠি নেই? আমি একদম সত্যি বলছি বাটুল বাবু, আমার কাছে আর কিচ্ছু নেই। 3 দিনের মধ্যে উইলের নিষ্পত্তি না হলে পুলিশ আমায় ধরে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি আমায় উইলটা আর আপনার অ্যাড্রেসটা দিয়ে যান। হ্যাঁ, এখনই দিচ্ছি। গিরিশ চাকলাদারের মতো এত বিচক্ষণ মানুষ এমন উইল তৈরি করলেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই বুদ্ধিমান মানুষদের না এই এক সমস্যা, সহজ ব্যাপারে বুদ্ধি খাটিয়ে মারে। তার মানে? মানে আবার কি, কেউ উইলে সাদা কাগজ রেখে যায় নাকি? এসব ওই রাখাল বাবুর কেরামতি। নিজ্ঞাত বেটা আসল উইলটা লুকিয়ে রেখে গোবিন্দ চাকলাদারকে জব্দ করছে। তুই থাম তো বিচ্ছু, উনি নিজে উইল লুকিয়ে রেখে নিজেই বাটুলদার কাছে সাহায্য চাইতে আসবেন? সত্যি বাপু, তোর মাথায় কিচ্ছু নেই। না রে বাচ্চু, বিচ্ছুর কথাটা কিন্তু পুরোপুরি ফেলে দেওয়ার মতো নয়। আর তাছাড়া বাস্তবে অনেক সময় দেখা যায় আসল অপরাধী নিজেকে আড়াল করতে ভালো মানুষের মতো গোয়েন্দার সাহায্য চায়। তাই তো বলছি বাটুল্লা, বেটাকে আড়ং ধোলাই দাও, সব কথা বেরিয়ে যাবে। তুমি না পারলে আমায় বলো। থাক থাক, অনেক হয়েছে। তোকে আর আড়ং ধোলাই দিতে হবে না। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। শোন, আমি একটু বেরুচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে। একটু রাখাল বাবুর সাথে দেখা করে আসি। আরো কিছু ইনফরমেশনের দরকার, বুঝলি? না হলে মিস্ট্রিটার মিসিং লিংক খুঁজে পাওয়া যাবে না। আমি নিজেও এই উইলের ব্যাপারে কিছুই বুঝতে পারছি না গোবিন্দ বাবু। চুপ! অনেক বেয়াদবি বরদাস্ত করেছি। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না ম্যানেজার বাবু। এরপর কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার থেকে বয়সে বড়। গুন্ডা দিয়ে মার খাওয়াবো। আপনি গিরিশ চাকলাদারকে চিনতেন, কিন্তু গোবিন্দ চাকলাদারকে আপনি এখনো চেনেন না। আপনি এটা করতে পারেন না গোবিন্দ বাবু। আপনি আপনি আবার কে মশাই? আমি বাটুল,
আপনার বাবার উইলের ব্যাপারে আমি রাখাল বাবুকে সাহায্য করছি, কিন্তু আপনি একজন মানুষকে এভাবে ভয় দেখাতে পারেন না। আর তাছাড়া পুলিশ তো ওকে 3 দিন সময় দিয়েছে, তার আগে আমি যেন আপনাকে এ বাড়ির ত্রিসীমানায় না দেখি। ও তাই নাকি? ত্রিসীমানায় দেখবেন না? বেশ, 3 দিনের মধ্যে আমার বাবার উইল না পেলে আমিও দেখব এসব শখের গোয়েন্দা আপনাকে কিভাবে বাঁচায়। আমি এখন কি করি বলুন তো? এখন আমাদের হাতে সময় খুব কম। আমি আপনার কাছে আরো কিছু তথ্য জানতে এসেছি। বলুন, কি জানতে চান? দেখুন, এরকম একটা সাদা উইল হয় একজন অত্যন্ত বুদ্ধিমান লোকের ধাঁধা হতে পারে, আর না হয় একজন মানসিক ভারসাম্যহীন লোকের খামখেয়ালিপনা হতে পারে। তা গিরিশ বাবুকে তো আপনি খুব কাছ থেকে চিনতেন, শেষের দিকে তার মধ্যে কি কোনো পরিবর্তন দেখেছিলেন? না মানে সেরকম তো কিছু দেখিনি, উনি তো সজ্ঞানে মারা গেছেন। কোনো পরিবর্তন দেখেননি? ভালো করে ভেবে বলুন। হ্যাঁ, একটা ছোট পরিবর্তন দেখেছিলাম। কি সেটা? উনি সারা জীবন নিরামিষ খাবার খেতেন, পেঁয়াজ রসুনের ছোঁয়া পর্যন্ত খেতেন না। সেই মানুষ মারা যাবার বেশ কয়েকদিন আগে চুপি চুপি আমার কাছে পেঁয়াজ চাইতেন। ভাবলাম শেষ বয়সে পেঁয়াজ খাবার শখ হয়েছে, কিন্তু লজ্জায় কারুকে বলতে পারছেন না। তাই আমিও প্রতিদিন অফিস ফেরত সন্ধ্যেবেলায় গিয়ে একটা করে পেঁয়াজ দিয়ে আসতাম। মৃত্যুর আগে পেঁয়াজ খেতে চেয়েছিলেন, কিন্তু একটা আস্ত কাঁচা পেঁয়াজ খেলে তো বাড়ির লোকেরা গন্ধ পেত। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কি গো বাটুলদা, কিছু পেলে? মনে তো হচ্ছে পেয়েছি। মানে পেয়েছো? মানে কাল বলবো। তোরা খেয়ে দে, ঘুমিয়ে পড়। আজ রাতে আমায় আর কেউ ডিস্টার্ব করবি না, আমার কাজ আছে। কি হলো বলতো? হ্যাঁ রাখাল বাবু, আমি বাঁটুল বলছি। গোবিন্দবাবুর আসল উইল পাওয়া গেছে। আপনি সকাল 10টার মধ্যে গোবিন্দবাবুর বাড়িতে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে? নতুন উইল পেয়েছো নাকি বাটুলদা? পেয়েছিও, আবার পাইনিও। মানে? ঠিক আছে, তোরাও আমার সাথে চল। ওখানে গিয়ে সবাইকে একসাথে মানে বোঝাবো। কই কই দেখি দেখি আমার উইল দেখি। এত অধৈর্য হচ্ছেন কেন? উইল তো আপনার কাছেই ছিল, আপনিই তো ফিরিয়ে দিয়েছিলেন। হেয়ালি হচ্ছে আমার সাথে। জানেন আমি আপনাদের পুলিশে দিতে পারি। না, আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ আইনত আমরা কোনো অন্যায় করিনি। আর উইল না পাওয়া অবধি আপনার কাছে একটা টাকাও নেই যা দিয়ে আপনি গুন্ডা ভাড়া করতে পারেন। তাই আপনি একদম চুপ করে বসুন গোবিন্দবাবু। আমার অবস্থাটা ভেবে দেখুন বাটুল বাবু, আমার নিজের বাবা এভাবে আমাকে বঞ্চিত করে দিয়ে গেল। না গোবিন্দবাবু, আপনার বাবা আপনাকে বঞ্চিত করেননি। উনি বিচক্ষণ মানুষ। উনি মৃত্যুর পরে আপনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন। আপনার শক্তি আর অহংকার যে বুদ্ধির কাছে কত ঠুনকো সেটা বোঝাতে চেয়েছিলেন। মানে বলছি, এ তো স্যারের হাতের লেখা। সত্যি তো, কি অদ্ভুত। বাবা সত্যি উইল লিখে রেখে গেছেন। হ্যাঁ গোবিন্দবাবু, আপনার বাবা আপনাকে বঞ্চিত করেননি। আপনার বাবা পেঁয়াজের রস দিয়ে আপনার নামেই সব সম্পত্তি লিখে গেছেন। রাখালবাবু শেষ সময়ে গিরিশবাবুর পেঁয়াজ প্রীতির কথাটা বলতেই আমার খটকা লাগে। যে মানুষ কোনোদিন পেঁয়াজ শুকেও দেখেননি, তিনি হঠাৎ পেঁয়াজ খেতে চাইবেন কেন? সমস্ত রাত ধরে ভাবলাম,
হঠাৎ ছোটবেলায় শেখা এই ম্যাজিকটার কথা মনে পড়ল। পেঁয়াজের রস দিয়ে কিছু লিখলে তা অদৃশ্য থাকে, কিন্তু আগুনের তাপে ধরলে লেখা ফুটে ওঠে। আসলে এই ধাঁধার মধ্যে দিয়ে উনি আপনাকে বোঝাতে চেয়েছেন গায়ের জোরই সব নয়, বুদ্ধিটাই আসল। আশা করি আপনি সেটা মনে রাখবেন। মনে রাখবো বাঁটুল বাবু, মনে রাখবো। বাবা ঠিক যেভাবে চেয়েছেন আমি ঠিক সেভাবেই তার ব্যবসা চালাবো। আর আপনি আমায় ক্ষমা করে দেবেন ম্যানেজার বাবু, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি যে শেষ পর্যন্ত স্যারের কথাটা বুঝতে পেরেছেন, এই যথেষ্ট গোবিন্দবাবু। আশা করি এবার স্যারের আত্মা শান্তি পাবে। একেই বলে বুদ্ধিতে মিলায় বিষয়, কি তাই না? বাচ্চু, দেখ তো কে এসেছে। দেখছি গো বাঁটুলদা। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, হয়তো আবার কোন নতুন কেস হবে। নমস্কার, আমি মোহনপুর থেকে আসছি। আপনি কি বাঁটুল বাবু? হ্যাঁ, আমি বাটুল। আসুন, বসুন। বলুন তো কি ব্যাপার? বাঁটুল বাবু, বড় একটা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ, বিপদ বলে বিপদ। আমার নাম চাঁদমোহন লাহিড়ী। আসলে কিভাবে যে আপনাকে কথাটা বলি সেটাই বুঝে উঠতে পারছি না। কদিন ধরে আমার সাথে কিছু অদ্ভুতুরে ঘটনা ঘটছে বাঁটুল বাবু। অদ্ভুতুরে ঘটনা? যেমন? আমি কিছুদিন হলো মোহনপুরে আমাদের বাংলো বাড়িতেই গিয়ে রয়েছি, তো কয়েকদিন ধরে সেই বাড়িতে কিছু ভুতুরে ঘটনা লক্ষ্য করছি বাঁটুল বাবু। আচ্ছা। যেমন ধরুন, কাল রাতেই আমি রোজকার মতো খাওয়া দাওয়া সেরে 11টার সময় শুয়ে পড়েছিলাম। তারপর মাঝরাতে হঠাৎ আমার ঘরের ঠিক ওপরে স্টাডি রুমটা থেকে কিছু খুটখাট শব্দ শুনতে পাই। আবার সেই আওয়াজটা স্টাডি রুম থেকে আসছে মনে হচ্ছে। বেশ, বুঝলাম। আচ্ছা, আপনি পুলিশে খবর দিয়েছিলেন? না, আসলে পুলিশের কাছে যাবার সাহস হয়নি আমার। তারা হয়তো আমার কথা বিশ্বাসই করবে না, উল্টে আমাকে হয়তো পাগল বলে বসবে। মাঝখান থেকে সারা এলাকায় এই নিয়ে হইচই পড়ে যাবে। আচ্ছা, এর আগে যতবার এরকম ঘটনা ঘটেছিল প্রত্যেকবারই কি ওই স্টাডি রুমে ঘটেছিল? না না, প্রত্যেকবার যে স্টাডি রুম থেকে এই আওয়াজ এসেছে তা ঠিক নয়, তবে আওয়াজটা সবসময় রাতের বেলায় আর দোতলা থেকেই পেয়েছি। সেটা কখনো বাবার শোবার ঘর থেকে, কখনো বসার ঘরে, আবার কখনো তার স্টাডি রুম থেকে। আপনার বাবা? আগে হ্যাঁ, আমার বাবা জগমোহন লাহিড়ী। পুরো দোতলাটায় কেবল তিনিই থাকতেন। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন না, কি জানতে চান? আচ্ছা, আপনার বাবার কাছে কি কোনো দামি জিনিস ছিল? দামি জিনিস? কই না তো, তবে হ্যাঁ, বাবার সংগ্রহের বাতিক ছিল খুব। ওনার স্টাডি রুমে এখনো বেশ কিছু পোর্ট্রেট আর আর্টিফ্যাক্ট আছে। আর্টিফ্যাক্ট কি গো বাঁটুলদা? আর্টিফ্যাক্ট হচ্ছে বহু বছর আগে মানুষের দ্বারা হস্তশিল্পের মাধ্যমে তৈরি করে যাওয়া কোনো বস্তু। এই যেমন ধর কোনো ব্রোঞ্জ বা সিলভারের তৈরি মূর্তি বা স্ট্যাচু, বা ধর পাথর খোদাই করে বানানো কোনো দেবদেবীর মূর্তি। অনেক ক্ষেত্রে আবার পাথরের গায়ে খোদাই করা চিত্রকেও আর্টিফ্যাক্ট বলা হয়, বুঝলি? কিন্তু সেগুলোর কোনোটাই তো চুরি যায়নি, গেলে আমার চোখে নিশ্চয়ই পড়তো। কিন্তু আপনি হঠাৎ এ প্রশ্ন করছেন কেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছে কেসটা আসলে অন্য কিছুই। আচ্ছা, ওই আর্টিফ্যাক্ট ছাড়াও আপনার বাবার ঘর বা স্টাডি রুম থেকে অন্য কিছু চুরি যায়নি তো? কিন্তু কিছু চুরি গেলে তো একটা ব্যাপার থাকতো। এই ঘটনাগুলো কবে থেকে শুরু হয় বলুন তো? আগে আমার বাবা গত হয়ে যাওয়ার দিন 15 পর থেকেই। আচ্ছা, বাড়িতে কি আপনার বাবা একাই থাকতেন? আগে না, বাবা ছাড়াও বাড়িতে তার সঙ্গে আরো 3 জন থাকতো। বাগান দেখাশোনা করবার এক মালি, রান্নার ঠাকুর ও সারাদিন 5 মাস খাটার এক কেয়ারটেকার লোক। বাবার মৃত্যুর পর আমি এসে মালি আর ওই রান্নার ঠাকুরকে তাদের সব পাওনা টাকা কড়ায় গন্ডায় মিটিয়ে ছাড়িয়ে দিয়েছি।
এখন শুধু বাবার ওই কেয়ারটেকার গোবিন্দই রয়েছে। বুঝলাম। আচ্ছা, এই ভুতুরে ঘটনার কথাগুলি কি আপনি আমাকে ছাড়া আর কাউকে বলেছেন? ওই গোবিন্দকে শুধু বলেছি। ঠিক আছে, কাল দুপুরেই আমরা আপনার বাড়ি যাব, একবার দেখি কি ব্যাপার। অনেক ধন্যবাদ বাটুল বাবু, আপনি আসবেন জেনে আমি অনেকটা মনে জোর পেলাম। আরেকটা কথা, আমি কাল না যাওয়া পর্যন্ত আপনি দোতলায় কাউকে ঢুকতে দেবেন না, কোনো কিছু যেন নাড়াচাড়া না হয়। বেশ, তাই হবে। নমস্কার। আসুন বাটুল বাবু। গোবিন্দ, আগে বলেন বাবু। এ হলো গোবিন্দ, এই বাড়ির কেয়ারটেকার। শোনো, এনারা শহর থেকে এসেছেন বাবা স্টাডি রুমের ওই আওয়াজগুলো তদন্ত করতে। আজ রাতে এখানেই থাকবেন, কিন্তু তুমি গিয়ে এনাদের গেস্ট হাউসটা খুলে দিয়ে এসো। আগে বাবু। আসুন বাটুল বাবু, আপনাদের দোতলাটা ঘুরিয়ে দেখাই। এই ঘর থেকেই তাহলে পরশু রাতে আপনি আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ বাটুল বাবু। কালকে আমি বলে দেবার পর দোতলায় কাউকে আর আসতে দেননি তো? না না, গোবিন্দ সকালের দিকে একবার ঘর পরিষ্কারের জন্য উঠতে চাইছিল, আমি মানা করে দিয়েছিলাম। ভালো করেছেন। এগুলোই তাহলে আপনার বাবার সেই সংগ্রহ করা আর্টিফ্যাক্ট? আগে হ্যাঁ। এই ঘড়িটা তো দেখছি বন্ধ, তাহলে এটাকে এখানে সাজিয়ে রেখেছেন কেন? বাটুল্লা, একেই বলে বোধহয় 12টা বেজে যাওয়া। ঠিক বলেছিস রে বিচ্ছু। বাচ্চু বিচ্ছু, চুপ করবি তোরা। ভুলে যাস না আমরা এখানে একটা কাজে এসেছি। আচ্ছা চাঁদমোহন বাবু, এই ঘড়িটাকে দেখে তো খুব একটা দামি মনে হয় না। জগমোহন বাবুর এত মূল্যবান আর্টিফ্যাক্টের মাঝে এটাকে রাখার অর্থ কি? তাও আবার একটা অচল ঘড়ি। বাবা কেন ওটা কিনেছিলেন আর কেনই বা এই ঘরে সাজিয়ে রেখেছিলেন আমি জানি না বাটুল বাবু, তবে উনি মারা যাওয়ার আগেই ঘড়িটা নিয়ে আমাকে একটা কথা বলে গিয়েছিলেন। বাবা, বাবা এসেছিস তুই? আমার একটা শেষ ইচ্ছে জাদু পূরণ করবি বাবা? বলো বাবা, বলো, তোমার কি ইচ্ছে আমায় বলো। আমার ঘরের ওই যে বন্ধ ঘড়িটা যেন ওখান থেকে কখনো সরানো না হয়। আমায় কথা দে, আজ থেকে ঠিক 1245 বছর পরই ওই ঘড়িটা খোলা হবে। সময়টা মনে রাখিস চাঁদু, সময়টা মনে রাখিস। 1245। সম্প্রতি এই ঘড়িটা নাড়ানো হয়েছে? হ্যাঁ, কি বলছেন আপনি বাটুল বাবু? বাবার মৃত্যুর পর তো এই ঘরে আর কেউ আসে না। তা হলেও নাড়ানো হয়েছে। কিভাবে বুঝলে গো বাটুলদা? খুব সহজ বাচ্চু। কোনো জিনিস অনেকদিন এক জায়গায় রাখলে সেখানে তার একটা ছাপ পড়ে যায়। ওই দেখ বাচ্চু, ঘড়িটা সেই ছাপ থেকে সরে এসেছে। সত্যি তো বাটুল্লা? এ কি কাণ্ড! তার মানে কি? আপনি ঠিকই ধরেছেন চাঁদমোহন বাবু, এটা কোনো ভূতের কাণ্ড নয়। সাক্ষাৎ কোনো চোর এসেছিল এই ঘরে, এবং আমি নিশ্চিত বিশেষ কিছু একটা খুঁজতেই এসেছিল সে। আমার অনুমান সেটা আপনার বাবার সংগ্রহেরই কিছু একটা হবে। তাহলে কি বাটুল বাবু জিনিসটা সে? না, এতবার এসেও যখন সেটা পায়নি, তখন এবারেও আশা রাখা যায় জিনিসটা সে খুঁজে পায়নি। আর আপনি পরশু রাতেই আলমারি সরানোর আওয়াজই শুনেছিলেন চাঁদমোহন বাবু। আপনি সঠিক সময় এখানে চলে আসায় চোর জিনিসটা খুঁজে দেখার সময় পায়নি, সোজা পালিয়ে গেছে এখান থেকে। কি সর্বনাশে কাণ্ড বাটুল বাবু! এখন আমায় দু একটা কথার জবাব দিন চাঁদমোহন বাবু। বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কিভাবে? সদর দরজা তো আপনি নিশ্চয়ই রাতে বন্ধই রাখেন, তাহলে চোর ঢুকলো কোন রাস্তা দিয়ে? কিন্তু সদর দরজা ছাড়া বাড়িতে ঢোকার তো আর কোনো পথ নেই। আর পরশু রাতে সেটা বন্ধ ছিল, আমি নিজের চোখে দেখেছি। বুঝলাম। বাচ্চু, বিচ্ছু, বাহ, আজ তাড়াতাড়ি উঠে পড়ে খুব ভালো করেছিস তোরা। নে
এবার চটপট খেয়ে নে। আজ আরেকবার স্টাডি রুমটা দেখতে যাব ভাবছি। কেন গো বান্টুলদা? কালই তো দেখে এলাম, আবার যাবে কেন? আসলে ওই স্টাডি ঘরটা থেকে আমার মনটা যেন কিছুতেই সরছে না। আমি নিশ্চিত এই রহস্যের সমাধান ওই ঘরেই লুকিয়ে আছে কোথাও। আমায় সেটা জানতেই হবে। এই ঘড়িটাই এই ঘরের সবচেয়ে অদ্ভুত জিনিস। কিন্তু এটা তো একটা সামান্য ঘড়ি বান্টুলদা, তাও আবার অচল। এটাই কি আর অদ্ভুত হতে পারে গো? জগমোহন লাহিড়ীর মতন মানুষ যিনি সময়ের মূল্য এত ভালো করে বুঝতেন, তিনি এরকম একটা অচল বন্ধ পড়ে থাকা ঘড়ি কেন দিনের পর দিন সাজিয়ে রাখতে যাবেন এই ঘরে? কিছু তো ব্যাপার আছে এই ঘড়িটায়। ব্যাপার আছে গো বাবু। বড় বাবু এই ঘড়িটার জন্য পাগল ছিলেন। তার মানে? আমি একবার বড় বাবুরে বলেছিলাম এই বন্ধ ঘড়িটা এ ঘর থেকে ফেলে দিতে, কিন্তু তিনি আমায় কি কইলেন জানেন? কি? খবরদার গোবিন্দ, তুই যদি ফের ওই ঘড়িটা ফেলে দেওয়ার কথা বলেছিস তো তোকে এই কাজ থেকে ছাড়িয়ে দেব। কিন্তু বাবু, আমি তো ঠিকই কইছি, এত দামি দামি জিনিসের মাঝে এই বন্ধ ঘড়িটা রেখে কি লাভ আপনার? ও তুই বুঝবি না, এই সব জিনিসের থেকে দামি এই ঘড়িটা। বিপদের সময় এই ঘড়ি পথ দেখাবে আমাদের পরিবারকে। এর যদি তুই এই ঘড়িটা ফেলার কথা বলেছিস তো দেখে নেব। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। গোবিন্দ, ওই দাদা বাবু চলে এসেছে, আমি এখন যাই নিচে। একই, এটা কিভাবে সম্ভব? কি হয়েছে গো বাটুল্লা? ও, আসল ব্যাপার তাহলে এটা। এই যে বলছো কিছুই তো বুঝতে পারছি না বাটুল্লা, একটু খোলসা করে বলো না। বেশ, বলছি। ওই ঘড়িটার দিকে তাকিয়ে দেখ। তোদের মনে আছে কাল যখন আমরা এই ঘরটা দেখতে এসেছিলাম তখন এই ঘড়ির কাঁটা কটায় থেমেছিল? কি বলছো গো বাটুল্লা? কেস সলভ করতে গিয়ে তোমার মাথা ফাটা কি গেল নাকি? খারাপ ঘড়ির আবার সময় কি গো? আজ যেখানে আছে কাল নিশ্চয়ই সেখানেই থাকবে কাটা। 12টা 15 আবার কটায়? এই জন্যই বলি প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখতে। সেটা করলে আজ এক্ষুনি ভুলটা ধরতে পারতি তুই। হ্যাঁ হ্যাঁ বান্টুলদা, আমার মনে আছে গতকালকে এটা 12টা 30-এ ছিল, কিন্তু আজকে তাহলে এটা। সাবাস বাচ্চু, তুই একদম ঠিক ধরেছিস। তার মানে গত রাতেও কেউ এসেছিল এই ঘরে, আর সে এই ঘড়িটার মধ্যেই কিছু খুঁজছিল। কিন্তু কি খুঁজছিল গো? এই ঘড়িটা খুলে দেখলেই তো সেটা জানা যাবে, বলো বান্টুলদা। না বাচ্চু, আমার কাছে চোরকে হাতে নাতে ধরার একটা প্ল্যান আছে, আর তার জন্য এই ঘড়িটার এই ঘরে থাকা অত্যন্ত প্রয়োজন। এত মনোযোগ দিয়ে ঘড়িটায় কি দেখছেন বাটুল বাবু? একটা সূত্র। আমার অনুমান এখানেই কোথাও সেটা আছে। কি অনুমান মাটুল বাবু? আমার অনুমান এই ঘড়িটাতেই কিছু আছে। মাটুল বাবু, তবে কি আপনি ধরতে পেরেছেন এই কাজটা কার? এখনো নয়, তবে খুব শিগগিরই সে আমার হাতে চলে আসবে। এখন চলি, কাল সকালেই আমি এই ঘড়িটা ভাঙবো। কি গো বান্টুলদা, কিছু পেলে? মনে হচ্ছে একটা বড় সূত্র পেয়েছি রে বাচ্চু। মানে? বলবো সব বলবো, সব জানতে পারবি। তার আগে তোরা খেয়ে দে, তৈরি হয়ে নে। আজ রাতে আবার একবার ওই বাড়িটায় যেতে হবে। কেসটা কি হলো বলতো বাচ্চু? আমিও তো সেটাই ভাবছি রে বাচ্চু। মাটুলদা, এখন বলো তো আমরা এখানে কি করতে এসেছি? আজ রাতে এই ঘরে একটা বড় নাটকের পর্দা পড়তে চলেছে রে বাচ্চু। চুপচাপ খালি দেখে যা কি হয়। মাটুলদা, আর কত? কেউ আসছে মনে হচ্ছে রে বাচ্চু।
এইবারে আসল খেলা শুরু। তৈরি থাক তোরা, আমি ইশারা দিলে তবেই বেরোবি। ঠিক আছে বাটুলদা। একটুর জন্য, ইস, একটুর জন্য তোমার প্ল্যানটা ভেস্তে গেল গোবিন্দ। কি আপনি আপনি এখানে? আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম, তুমি সেই চোর যে রোজ রাতে এই ঘরে আসতো। আপনি কি বলছেন? আমি কিছু জানি না। আর মিথ্যে বলে লাভ নেই গোবিন্দ, আমি জানি তুমি জগমোহন বাবুর সেই উদ্ধার করা জিনিস চুরি করতেই এসেছো এখানে, কিন্তু আমার সাজানো জালে ধরা পড়ে গেছো। মিথ্যে কথা, আমি কিছু চুরি করতে আসিনি। আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, এখনো সুযোগ আছে গোবিন্দ, পুলিশের কাছে যদি না যেতে চাও জিনিসটা আমায় দিয়ে দাও। শয়তান, আমার প্ল্যান ভেস্তে দিবি তুই? হ্যাঁ, আজই তোরে আমি। কৌতূহলী বেড়ালের কি হয় নিশ্চয়ই জানিস। না, তবে লোভী তাঁতির কি হতে পারে সেটা ভালো মতো জানা আছে। ও মাগো, ওরে বাবা রে! আমি স্বীকার করছি, আমি সব স্বীকার করছি। আর মারবেন না, আর মারবেন না। বেরিয়ে আয় বাচ্চু বিচ্ছু। কি আপনারা এখানে এত রাতে? হ্যাঁ, এ কি গোবিন্দ, তুই? তার মানে তুই এসবের পেছনে ছিলি? হ্যাঁ চাঁদমোহন বাবু, গোবিন্দই আপনার সেই চোর যে রোজ রাতে ঘরে আসতো। কিন্তু সেই জিনিসটা কোথায় যেটার জন্য গোবিন্দ বারবার এখানে আসতো? এই নিন চাঁদমোহন বাবু, এটাই আপনার বাবার সেই উদ্ধার করা জিনিস। এ তো হিরে বাটুল বাবু, এর মূল্য তো অনেক। কিন্তু বাবার কাছে যে এরকম কিছু ছিল সেটা স্বয়ং আমিও জানতাম না। তাহলে গোবিন্দ এটার কথা কি করে জানলো? আমার মনে হয় আপনার বাবার এই বন্ধ ঘড়িটার প্রতি এত যত্ন দেখেই গোবিন্দ সন্দেহ হয়। পরে আজ সকালে এসে আমি গোবিন্দর থেকেই জানতে পারি আপনার বাবার কাছে এই ঘড়িটা নাকি এই ঘরের সব জিনিসের থেকেও দামি ছিল। আর সেই থেকেই বোধহয় গোবিন্দ অনুমান করে নেয় যে এতে দামি কিছু আছে। কিন্তু তাহলে সে এতদিনেও সেটা নিল না কেন? এটা কোনো যে সে ঘড়ি নয় চাঁদমোহন বাবু। বাইরে থেকে এটাকে দেখে একটা অচল ঘড়ি মনে হলেও আসলে এটা ছিল একটা অত্যাধুনিক যন্ত্র লকার। ঘড়ির কাঁটা দুটো নির্দিষ্ট একটা সময়ে আনলে তবে এই লকারটা খুলে যাবে, কিন্তু ঘড়িটা কি করে খুলতে হয় সেটা গোবিন্দ জানতো না। আর তাই রোজ রাতে এ ঘরে এসে সেটাকে খোলার চেষ্টা করতো সে। কিন্তু বাটুল বাবু, আপনি জানলেন কি করে যে গোবিন্দই চোর আর জিনিসটা যে এই ঘরেই আছে? আপনার বাবা ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন। মরে যাওয়ার আগেও তিনি আপনাকে তার লুকোনো সম্পত্তির হদিশ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বলে গিয়েছিলেন, যাতে সেখানে উপস্থিত বাকিরা কেউ সেটা বুঝতে না পারে। কিন্তু আপনি সেটা ধরতে পারেননি। বাবা আমায় বলে গিয়েছিলেন? হ্যাঁ, প্রথমবার এই বাড়িতে এসেই আমার এই ঘড়িটার উপস্থিতি নিয়েই সন্দেহ হয়। এতগুলো দামি জিনিসের মধ্যে একটা পুরনো অচল ঘড়ি কেন সাজিয়ে রেখেছিলেন আপনার বাবা। পরে অবশ্য সেটা বুঝে নিতে অসুবিধে হয়নি। তারপর আজ সকালে এসে যখন দেখলাম ঘড়ির কাঁটা বদলে দেওয়া হয়েছে, তখনই বুঝলাম এই ঘড়ির মধ্যে জিনিসটা আছে। আর গোবিন্দ সেটা পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছিল। তার জন্যই আর একদিনও নষ্ট না করে আজ রাতেই তাকে ধরবার ফোন দিয়ে আঁটলাম আমি। কিন্তু বাটুলদা, তুমি
জানলি কি করে যে ঘড়িটা কিভাবে খোলে? এখনো বুঝলি না বাচ্চু? জগমোহন বাবু মরার আগে যে কথাটা বলে গিয়েছিলেন একবার ভেবে দেখ। 1245 বছর পরই যেন ওই ঘড়িটা খোলা হয়। ওটাই তো ছিল জগমোহন বাবুর আসল ক্লু। লুকিয়ে আসল জিনিসটার হদিশ খুব সুন্দর করে দিয়ে গিয়েছিলেন তিনি। এখানে 1245 কোনো সাল নয়, বছরকে আরেকভাবে বললে সময়ও বোঝায়। আর এখানে সময় বলতে টাইমকে বোঝাচ্ছে, অর্থাৎ 12টা 45। ওটাই ছিল লকের কোড। ঘড়ির কাঁটা 12টা 45-এ আনলেই লক খুলে যাবে। কিন্তু আপনি তাহলে আজ সকালে কিছু বললেন না কেন বাঁটুল বাবু? চোরকে হাতে নাতে আমি ধরতে চেয়েছিলাম, তাই আপনাকে কাল সকালে ঘড়িটা ভাঙার কথা বলেছিলাম। আমি জানতাম ওই খবরটা শুনে তারা হুড়োয় এরকম কিছু একটা করবে। কিন্তু গোবিন্দই যে চোর সেটা জানলেন কি করে আপনি? কাল অবধি জানতাম না, কিন্তু আজ সকালে আপনার সঙ্গে কথা বলার সময় গোবিন্দকে স্টাডি রুমের বাইরে লুকিয়ে আড়ি পাততে দেখেছি আমি। তখনই ওর উপর প্রথম সন্দেহটা হয় আমার। আমি জানতাম আমার ঘড়ি ভাঙার কথা শুনে গোবিন্দ আজ রাতেই জিনিসটা হাতাতে চাইবে। আসলে আমার হাতে ওর বিরুদ্ধে তেমন কিছু ছিল না, গোটাটাই গেস করেছিলাম। তাই ওকে এমন ভাবে হাতে নাতে ধরা ছাড়া উপায় ছিল না কিছুতেই। আপনাকে অনেক ধন্যবাদ বাঁটুল বাবু। আপনি না থাকলে হয়তো এটা আমি কোনোদিনই পেতাম না। বাবা যে আমার জন্য এরকম জিনিস রেখে গিয়েছেন সেটা হয়তো আমি কোনো কালেই জানতে পারতাম না। তাহলে বন্ধুরা, লোভী তাঁতির কি হতে পারে সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, কি তাই না?